Welcome all again. Science of Wellbeing তোমরা পড়ছো একদম শেষ দোরগোড়ায় এসে পৌঁছেছো। আজকে তোমাদের কোয়েশ্চেন ডিসকাশন হবে। কি কি কোয়েশ্চেন আসতে পারে সেমিস্টার 4 অলরেডি এরকম টাইপের তোমরা সেমিস্টার 2 তে কিছুটা আইডিয়া পেয়েছো, সেমিস্টার 3 তে তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল, সেমিস্টার 4 টা আবার করে সেমিস্টার 2 এর মতনই একটু ডিফারেন্স আছে। তোমাদের কোয়েশ্চেন স্ট্রাকচারটা বলে দেবো আর আবার করে বলে দেবো কিভাবে তোমরা সেমিস্টার 4 রিলেটেড ইমোশনাল ওয়েলবিং প্রজেক্টটা করবে। আমি পম্পা বিশ্বাস, অলরেডি তুমি আমাদের ভিডিও ক্লাস করেছো তোমরা, তো চলো শুরু করা যাক ঝটপট। চলো, সেমিস্টার 4 সায়েন্স অফ ওয়েলবিং দুটো পার্টে ভাগ করা হচ্ছে। ফার্স্টটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলবিং 20 মার্কস, সেকেন্ড পার্টটা হচ্ছে ইমোশনাল ওয়েলবিং 20 মার্কস। দুটো মিলিয়ে তোমাদের 40 মার্কস এর পরীক্ষা হবে। সেমিস্টার 3 আর 4 মিলে টোটাল 100 মার্কস, তার মধ্যে 20 মার্কস প্রজেক্টের 40 প্লাস 40 প্লাস 20 এই ডিভিশনটা। চলো এবার কোয়েশ্চেন স্ট্রাকচারটাতে আসি। তোমাদের 100% চয়েস থাকবে তোমাদের কোয়েশ্চেন স্ট্রাকচারে। তো চলো লেটস স্টার্ট। তোমাদের ফার্স্ট যে সেকশনটা, সেকশন এ, সেটা 2 মার্কস এর কোয়েশ্চেন তোমাদের থাকবে। তার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2। কোয়েশ্চেন 1টা থাকবে স্পিরিচুয়াল ওয়েলবিং এর সম্পর্কে, ঠিক আছে? এইটা কিন্তু লেখা থাকবে না, ঠিক আছে? এটা তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট এখানে বলছি। আর কোয়েশ্চেন 2টা হবে ইমোশনাল ওয়েলবিং। স্পিরিচুয়াল ওয়েলবিং এর মধ্যে তোমরা 2 মার্কস এর 4টে কোয়েশ্চেন পাবে, তোমাদের এনি 2 আউট অফ 4 করতে হবে। ঠিক সিমিলারলি ইমোশনাল ওয়েলবিং থেকেও তোমাদের এই সেকশন এ মানে 2 মার্কস এর 4টে কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে তোমাদের করতে হবে any 2 out of 4. আচ্ছা, সেকশন বি, সেকশন বি তেও তোমাদের 3 মার্কস এর কোয়েশ্চেন ঠিক সেরকম ভাবেই থাকবে, 4টে কোয়েশ্চেন, তার মধ্যে তোমাদেরকে দুটো করতে হবে। ফার্স্ট পার্টটা হবে স্পিরিচুয়াল ওয়েলবিং, যেখানে তোমাদের এনি 2 আউট অফ 4 করতে হবে। সেকেন্ড পার্টটা ইমোশনাল ওয়েলবিং, সেখানেও তোমাদেরকে 4টে কোয়েশ্চেন দেওয়া হবে, সেই কোয়েশ্চেন থেকে তোমাদের any 2 out of 4 করতে হবে। Let's move to the next slide. Section C, section C টা একটু ইলাবোরেটিভ 4 মার্কস এর কোয়েশ্চেন, যেখানে তোমাদের একটাই 4 মার্কস এর কোয়েশ্চেন করতে হবে ফ্রম স্পিরিচুয়াল ওয়েলবিং, কিন্তু থাকবে হচ্ছে দুটো। আগে বললাম 100% চয়েস, তোমাদের দুটো কোয়েশ্চেনের মধ্যে 4 মার্কস এর স্পিরিচুয়াল ওয়েলবিং পার্ট থেকে একটা করতে হবে। সেরকম ভাবে ইমোশনাল ওয়েলবিং পার্টেও দুটো কোয়েশ্চেন 4 মার্কস এর দেওয়া হবে এবং তোমাদেরকে করতে হবে only 1 out of 2। নেক্সট সেকশন ইজ সেকশন ডি, যেটা 6 মার্কস এর কোয়েশ্চেন। তোমাদের সেখানে টোটাল দুটো কোয়েশ্চেন করতে হবে, একটা তোমাদের স্পিরিচুয়াল ওয়েলবিং থেকে আর একটা তোমাদের ইমোশনাল ওয়েলবিং থেকে। স্পিরিচুয়াল ওয়েলবিং এর দুটো কোয়েশ্চেন দেওয়া থাকবে 6 মার্কস এর, সেখান থেকে তোমাদেরকে এনি 1 out of 2 করতে হবে। আর ইমোশনাল ওয়েলবিং থেকেও কিন্তু তোমাদেরকে দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, তোমাদেরকে 6 মার্কস এর এনি 1 out of 2 করতে হবে। এবার কি কি কোয়েশ্চেন আসছে এবার একটু ডিসকাস করে নিই। অলরেডি তোমরা সাবজেক্টটা পড়েছো, অনেকটাই জেনে গেছো। এবার অনেক কোয়েশ্চেনসও সেখানে স্লাইডসে ইমোশনাল ওয়েলবিং এর ডিসকাস করা হয়েছে, তো ওটা তো অবশ্যই দেখবে, প্লাস এগুলো দেখা দরকার আর কি। তো 2 মার্কস এর কোয়েশ্চেন আমি বলেছি 2, 3, 4 and 6 এই ভেরিয়েশনস এর কোয়েশ্চেনস গুলো আসবে। তো ইমোশনাল ওয়েলবিংটা আজকে আমি ডিসকাস করব। হোয়াট ডু ইউ মিন বাই ইমোশন, ইমোশন মানে কি বোঝো, হোয়াট ইজ ওয়েলবিং। আচ্ছা, এর মাঝখানে আমি একটু কথা বলে দিই, সেটা শুধু মাত্র সায়েন্স অফ ওয়েলবিং নিয়ে নয়, সেটা যে কোনো আলাদা সাবজেক্ট যেখানে তোমাকে কোনো ডেফিনেশন যদি চায় আর কি, তোমাদেরকে এটা বলা দরকার যে when you are defining something, যদি কোনো মনে করো কোনো মনোবিদের কিংবা কোনো কারো কোড তুমি দিচ্ছ আর কি, যে ডিফাইন করেছে আর কি, সেই ডেফিনেশনটা যদি পুরোপুরি ওয়ার্ড টু ওয়ার্ড যদি তোমাদের না মনে থাকে, ডোন্ট কোট দ্য থিওরিস্ট থিওরি দেওয়ার জন্য। থিওরিস্টকে যদি কোট করো তাহলে পুরো থিওরিটা কিন্তু একদম সঠিক হতে হবে ওয়ার্ড টু ওয়ার্ড। আর যদি সেটা একটু তোমরা ভুলে গিয়ে থাকো,
থিওরিস্টকে কোড করা দরকার নেই, জাস্ট ডেফিনিশনটা দিও, সেটাতেই কিন্তু তোমরা নাম্বারটা পেয়ে যাবে। আর সেটাও যদি তোমাদের ওয়ার্ড টু ওয়ার্ড একদম মনে না থাকে, খুব ভালো করে তোমরা যদি কোনো একটা কনসেপ্ট বুঝিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু তোমরা নাম্বারটা পাবে। এই জন্য টেনশনটা একটু কম নেবে। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো এবার ফিরে আসি আমি। হোয়াট ইজ মিন বাই ইমোশনাল ওয়েলবিং? প্রথমে ইমোশন, তারপর ওয়েলবিং, তারপর ইমোশনাল ওয়েলবিং মানে কি বোঝো? হোয়াট ইজ রেজিলিয়েন্স? সহনশীলতা মানে কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এমপ্যাথি? সমানুভূতি মানে কি? অলরেডি খুব সুন্দর করে তোমাদেরকে বোঝানো হয়েছে বইতে, প্লাস ভিডিও ক্লাসেও আমি বলেছি। হোয়াট ইজ মেডিটেশন? হোয়াট ডু ইউ মিন বাই মাইন্ডফুলনেস? বায়োফিডব্যাকটা কি? হোয়াট ইজ ইয়োগা? হোয়াট ডু ইউ মিন বাই ইমোশনাল ইন্টেলিজেন্স? হোয়াট ইজ সিবিটি? সিবিটি একটা টাইপ অফ থেরাপি, উল্লেখ আছে, দেখে নেবে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। হোয়াট ইজ সেলফ টক? হোয়াট is meant by assertiveness? What are the happy hormones? Already happy hormones সম্পর্কে তোমরা পড়েছো, যেগুলো নিউরোট্রান্সমিটার, অনেকগুলো আছে, তোমরা বইতে দেখেছো, ভিডিও ক্লাসেও তোমরা দেখেছো। 3 marks এর কোশ্চেনস এভাবে আসতে পারে। What are the different types of emotion? কি কি টাইপস অফ ইমোশনস আছে? What are the components of emotion? উপাদান কি? What, write down the features of resilience. রেজিলিয়েন্স এর কি বৈশিষ্ট্য সেটা তোমাদেরকে এখানে বলতে হবে। হাউ ইজ রেজিলিয়েন্স ডিফারেন্ট ফ্রম রিজিডিটি? ভেরি ইম্পর্টেন্ট। কঠোরতা আর সহনশীলতা কি ডিফারেন্স? পোলারাইজ থিংকিং মানে কি বুঝো? ক্যাটাস্ট্রোফাইজিং মানে কি? What do you mean by neuroticism? অলরেডি ওই বিগ 5 এর মধ্যে কিন্তু এই কনসেপ্ট গুলো আছে, মনে করে দেখো, যেখানে পোলারাইজ থিংকিং, ক্যাটাস্ট্রোফাইজিং, নিউরোটিসিজম, এগুলো সব কিন্তু সেই বিগ 5 মডেলের মধ্যে আছে। আমি বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, অসুবিধা হওয়ার তোমাদের একদম কথা নয়। ওকে, হাউ ক্যান ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এনহ্যান্স ইওর ইমোশনাল ওয়েলবিং? তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিভাবে ওয়েলবিং কে সাহায্য করবে? হোয়াট ইজ মেন্ট বাই সেলফ ম্যানেজমেন্ট? সেলফ ম্যানেজমেন্ট মানে কি? মোটিভেশন মানে কি বুঝছো? হাউ ক্যান এমপ্যাথি ইনফ্লুয়েন্স আওয়ার সোশ্যাল লাইফ? আমাদের সামাজিক যে লাইফটা আছে, যে সমাজে আমরা যে ক্রিয়া প্রক্রিয়া যা কিছু করি আর কি, সেখানে এমপ্যাথি কিভাবে আমাদের সাহায্য করবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েলনেস এন্ড ওয়েলবিং? ইয়া, দেয়ার ইজ আ ডিফারেন্স। দুটো একই রকম শোনালেও কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে, অলরেডি ভিডিওতে আমি বলে দিয়েছি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই বিহেভিয়ার কম্পোনেন্টস অফ ইমোশনস? বিহেভিয়ার কম্পোনেন্টস ইমোশনের কোনগুলো? হাউ ক্যান উই সে ইমোশন ইজ প্যারাসিটিক্যাল? আবেগ যে পরাশ্রয়ী, সেটা কেন আমরা কিভাবে বুঝবো? এইটা তোমাদেরকে এখানটা লিখতে হবে 3 মার্কস এর কোশ্চেনের মধ্যে। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি বলে দিই 4 মার্কস এ আসার আগে। 2 আর 3 মার্কস একটু তোমাদের ছোট করে লিখতে হবে। 4 মার্কস আর 6 মার্কসটা একটু ইলাবোরেট। ইলাবোরেট মানে যে খুব অনেক বেশি তোমরা লিখবে তা নয়। যে এক্সামিনার সে কিন্তু দেখে যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে নাকি, ঠিক আছে? সে কিন্তু প্রথম দুটো তিনটে লাইন পড়ে, ফার্স্ট পয়েন্টটা পড়ে কিন্তু সে বুঝে যাবে whether you are clear in your concept or not, and সেটাই তোমরা ফোকাস করবে, যে অনেকগুলো পয়েন্টস থাকলে মেন পয়েন্টস গুলো আগে দেওয়ার চেষ্টা করবে, তাহলেই কিন্তু সে বুঝে যাবে যে খাতা দেখছে তোমাদের, যে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু ইউ উইল গেট মার্কস। সেই জন্য টেনশন নেওয়ার কথা নেই যে 6 মার্কস মানে আমাকে পাতার পর পাতা লিখতে হবে, 4 মার্কস মানে ডেসক্রিপটিভ আমাকে অনেকটা লিখতে হবে, তা নয়। যদি পয়েন্টস এ লেবো 6 মার্কসের কোশ্চেন থাকলে তোমার যদি 6টা পয়েন্টই খুব সুন্দর করে মনে রাখতে তুমি পেরেছো, মনে করো, হয়তো তোমার মধ্যে কোনো সেরকম সন্দেহ নেই যে তার মধ্যে একটা ভুল হতে পারে কিনা, তাহলে 6টাই লিখবে, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম 7, নট মোর দ্যান দ্যাট, সো ডোন্ট গেট স্ট্রেসড ইন দ্যাট। ওকে, চলো এবার আমি আসছি 4 মার্কস এর কোশ্চেন। হাউ ক্যান ইউ বিকাম মোর রেজিলিয়েন্ট? তুমি কিভাবে রেজিলিয়েন্ট হতে পারো, কি কি টেকনিক্সে? হাউ ডাজ বায়োফিডব্যাক ওয়ার্ক? বায়োফিডব্যাক যেটা টেকনিক আর কি, এনহ্যান্স করার জন্য আমাদের ইমোশনাল ওয়েলবিং, সেটা কিভাবে কাজ করে? হোয়াট আর দ্য ফিচার্স অফ এন অ্যাসার্টিভ পারসন? একটা অ্যাসার্টিভ পারসন যে দৃঢ় যে ব্যক্তি, তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য সেটা তোমাদেরকে বলতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সট্রোভার্ট এন্ড ইন্ট্রোভার্ট? অন্তর্মুখী এবং বহির্মুখীদের মধ্যে কি তফাৎ? তারপরে নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ মেন্ট বাই ক্ল্যারিটি অফ থিংকিং? আমরা যে চিন্তা করছি, যে ক্ল্যারিটি, তার স্বচ্ছতা মানে কি বুঝছো? রাইট ডাউন সাম রুলস ফর প্র্যাকটিসিং যোগা। প্র্যাকটিসিং যোগার জন্য, যোগ অভ্যাসের জন্য তোমার কি কি নিয়ম তুমি ফলো করবে? এখানে অনেক কোয়েশ্চেন কিন্তু ইমোশনাল ওয়েলবিংটা অনেকটাই তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছো, মেন্টাল ওয়েলবিং তার সঙ্গে অনেকটাই সামঞ্জস্য, অনেক সিমিলার কোয়েশ্চেন তোমরা পাবে, সেজন্য তোমাদের আরো একটু সুবিধা হয়ে গেল এটা পড়তে আর কি। অষ্টাঙ্গ যোগ মানে অষ্টাঙ্গ যোগা মানে কি বুঝছো?
হোয়াট আর দ্য বেনিফিটস অফ মেডিটেশন, মেডিটেশন করে আমাদের কি বেনিফিটস হয়, কি লাভ হয় সেটা তোমাদেরকে লিখতে হবে। এখানে কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখলে, ওই যে বললাম, যদি তোমার 4টে পয়েন্টই মনে হয় যে খুব সঠিক, তুমি ভালো করে তোমার মনে আছে, তাহলে তুমি 4টেতেই ফোকাস করো, 4টেই তুমি লিখবে। যদি তোমার কোথাও একটা সন্দেহ হয় যে একটা পয়েন্ট হলে ভুল হলেও হতে পারে, তখন তুমি সেটাকে 4 পয়েন্টস থেকে 5 পয়েন্টস এ আনবে, যদি তোমার কোয়েশ্চেনের আনসার যদি দিতে হয় 4 মার্কস এর যদি তোমাদের কোয়েশ্চেন থাকে, রাইট? আচ্ছা চলো এবার, হাউ ক্যান ইউ ডু মাইন্ডফুল ওয়াকিং, অনেক রকম মাইন্ডফুলনেস আছে। তো এখানে ব্রিদিংটা তুমি কিভাবে করবে সেটা তোমাকে লিখতে হবে। হোয়াই ইজ অ্যাসার্টিভনেস ইম্পর্টেন্ট, কেন এত অ্যাসার্টিভনেস হওয়া আমাদের ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে আমি ভিডিও ক্লাসে বলেছি, প্লাস আমাদের বইতেও আছে, তোমরা পড়ে নেবে। হোয়াট ইজ ওভার জেনারেলাইজেশন, মানে কি বুঝছো? হোয়াই ইজ সেলফ রেসপেক্ট ইম্পর্টেন্ট, কেন এতটাই সেলফ রেসপেক্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। হাউ ইজ বায়োফিডব্যাক ইউজফুল, বায়োফিডব্যাক কি কি উপকারিতা আছে তার, আমাদেরকে কিভাবে সাহায্য করে সেটা তোমাদেরকে লিখতে হবে। What can be the risk factor for a person with low emotional well-being, যার ইমোশনালি যে well-being যার অনেকটা লো, যে ঠিকঠাক ইমোশনালি অ্যাডজাস্ট করতে পারে না, তার কি কি রিস্ক ফ্যাক্টর, তার কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেটাই তোমাদের এখানে লিখতে হবে। সো লেটস মুভ অন টু 6 মার্কস কোয়েশ্চেন। রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইমোশন, ইমোশনের যা বৈশিষ্ট্য আছে সেটা তোমরা লিখবে। এখানেও আমি বলছি 6 এর বেশি বৈশিষ্ট্য আছে, যদি তোমার 6টাই খুব ভালো করে মনে থাকে 6টাই লিখবে, ওকে? চলো, what are the characteristics of emotional well-being, কি কি বৈশিষ্ট্য ইমোশনাল well-being এর আছে? Resilience is essential in almost every aspect of human life. Explain, কেন রেজিলিয়েন্স আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। ঠিক এরকম ভাবে কিন্তু বইতে তোমাদের আছে ঠিক এই স্টেটমেন্টটাই আর কি, আর ভিডিও ক্লাসেও আমি এটা বলেছিলাম। According to Daniel Goleman, discuss the components of emotional intelligence, উনি 5 components বলেছিল ড্যানিয়েল গোলেম্যান, তো খুব সুন্দর করে উইথ ডায়াগ্রাম সেটা দেওয়া আছে, তোমরা সেটা দেখে নেবে। why emotional intelligence is important, কেন এতটাই ইম্পর্টেন্ট আমাদের লাইফে ইমোশনাল ইন্টেলিজেন্স, কি কি ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে, সেটা 6 মার্কস এর মধ্যে লিখতে হবে। ক্যান ইমোশনাল ইন্টেলিজেন্স বি লার্নড অর ইমপ্রুভ, এক্সপ্লেন, ঠিক এইভাবেই কিন্তু তোমাদের আছে ভিডিও ক্লাসে এবং বইতে, যে ইমোশনাল ইন্টেলিজেন্স কি কোনোভাবে আমরা শিখতে পারি, সেখান থেকে যা আছে আমরা ইমোশনালি যেভাবে যতটা ইন্টেলিজেন্ট আমরা, সেখান থেকে কি আমাদের ইন্টেলিজেন্সটাকে ইমোশনালি এনহ্যান্স করতে পারে, কি কি ভাবে পারে, সেটাই তোমাদের লিখতে হবে। হোয়াট ইজ বিগ 5, ওই যে বিগ 5 এর মধ্যে যে পার্টস গুলো আমি বললাম, ক্যাটাস্ট্রোফাইজিং, নিউরোটিসিজম, ওটাই তোমাদের এবার পুরোটা এক্সপ্লেইন করতে হবে। হাউ ক্যান ইউ ইমপ্রুভ ইওর সেলফ রেসপেক্ট, তুমি তোমার সেলফ রেসপেক্ট, যে আত্মসম্মান, সেটাকে কি করে এনহ্যান্স করবে, সেটাকে কি করে ইমপ্রুভ করবে, সেটা তোমাদের লিখতে হবে। এই সবটাই কিন্তু তোমাদের পয়েন্ট ওয়াইজ লিখলেই কিন্তু মার্কস পাবে। এটাও আমি বলে দিচ্ছি যে চেষ্টা করবে কোনো একটা কোয়েশ্চেনের আনসার যেখানে পয়েন্ট দিয়ে লেখা সম্ভব, ট্রাই টু রাইট ইন পয়েন্টস এ লিখলে কি হবে, প্রথমে এক্সামিনারের চোখ পড়বে যে তুমি এতগুলো পয়েন্ট লিখেছো, হাইলাইটেড হবে, কি আছে, অ্যাট এ গ্লান্স একটা এসি টাইপের আনসার হলে না মাঝখানের অনেক ওয়ার্ড গুলো হয়তো চোখে পড়ে, কিন্তু প্রথমেই এক ঝলকেই যদি আমাদের মেইন পয়েন্টস গুলো চোখে পড়ে আনসারটা দেখার সময়, তখন কি হয়, আমাদের মুডটা এমনিতেই এনহ্যান্স হয়ে যায়, ঠিক আছে? তো সেখানে একটু ধারণা হয়েই যায় যে যা খাতা আমি দেখছি সে হয়তো তার কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার আছে, সে খুব সুন্দর করে ভাগ করে করে হাইলাইট করে করে লিখেছে পয়েন্টস, ঠিক আছে? তো সেইটা একটুখানি তোমরা মনে রেখো। আচ্ছা, how can you improve your self respect, তো আমি বললামই। write down the psychological effect on emotional well-being, emotional well-being এর সাইকোলজিক্যাল কি কি এফেক্ট হয়, তোমাদের নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু এখানে মেনশন করতে হবে, সেইভাবে তোমাদেরকে এক্সপ্লেন করা হয়েছিল। আচ্ছা, how is assertiveness different from passive and aggressive, প্যাসিভ অ্যাগ্রেসিভ অ্যাসার্টিভনেস, এগুলো আমি তিনটেই করেছি, তার সঙ্গে প্যাসিভ অ্যাগ্রেসিভ হালকা করে আমি একটু মেনশন করেছিলাম। তো এইগুলোর থেকে কিভাবে অ্যাসার্টিভনেসটা ডিফারেন্ট, সেটা কিন্তু তোমরা যখন এই কোশ্চেনের আনসারটা দেবে, খুব সুন্দর করে ভিডিওতেও আমি বলেছি, প্লাস তোমাদের বইতেও আছে, আই হ্যাভ গিভেন এক্সাম্পলস টু এক্সপ্লেন, সো ট্রাই টু গিভ এক্সাম্পলস টু এক্সপ্লেন দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য থ্রি। তো এটা মনে রেখো। What are the usefulness of yoga? Yoga কি usefulness আছে? Describe the different types of biofeedback, কি কি টাইপস অফ, অনেকগুলো টাইপ অফ বায়োফিডব্যাক আমি বলেছিলাম, সেই ডিফারেন্ট টাইপস অফ বায়োফিডব্যাক কি কি সেটা তোমরা লিখবে এখানে।
এবং টাইপস অফ বায়োফিডব্যাক লেখার সময় কিন্তু শুধু নামটাই দিয়ে ছেড়ে দেবে না, কি কাজে লাগে, কি করে, কোথায় কোথায় অ্যাপ্লাই হয়, যেরকম ভাবে আমি ছকে করে তোমাদেরকে বুঝিয়েছি ঠিক সেরকম ভাবে কিন্তু লিখবে। ওকে, আচ্ছা চলো, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট টাইপস অফ মাইন্ডফুলনেস। কি কি টাইপ অফ মাইন্ডফুলনেস আছে সবটাই কিন্তু এখানে তোমরা মেনশন করবে। তো এই ছিল ইমোশনাল ওয়েলবিং এর পুরো কোয়েশ্চেন, এবং তোমাদের পরীক্ষায় কিভাবে তোমাদের কোয়েশ্চেন পেপারটা পাচ্ছ সেইটা তোমাদেরকে আমি এবার একটা আইডিয়া দিই। আগেই বললাম 40 মার্কসের কোয়েশ্চেন, সেখানে তোমাদের স্পিরিচুয়াল ওয়েলবিং আর ইমোশনাল ওয়েলবিং এর পুরো ইকুয়াল ভাগ থাকবে। তো এইখানটা দেখো, প্রথমে সেকশন এ 2 মার্কস 4 into 2 8, মানে দুটো তোমাদের ইমোশনাল ওয়েলবিং থেকে আর দুটো তোমাদের স্পিরিচুয়াল ওয়েলবিং থেকে করতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন গুলো যে চারটে কোয়েশ্চেন আসবে সেটা কিন্তু স্পিরিচুয়াল ওয়েলবিং। আগেই মনে করে দেখো, আমি যখন স্ট্রাকচারটা বলছিলাম তোমাদেরকে ব্র্যাকেট করে লিখে দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু মেইন কোয়েশ্চেনে তোমাদের থাকবে না, সেটা ব্র্যাকেটে কোনো মেনশন থাকবে না যে কোন পার্ট থেকে আসছে। তো এইভাবে চারটে কোয়েশ্চেন আসতে পারে। দেখো, হোয়াট do you mean by gratitude? What do you mean by spirituality? What is transcendence? What is yoga? এই চারটের মধ্যে তোমাদেরকে দুটো করতে হবে। পরের পার্টের কোয়েশ্চেনটা দেখো, যেটা ইমোশনাল ওয়েলবিং থেকে আসবে। What do you understand by emotional well-being? What is emotional intelligence? How can a chronic disease affect our emotional well-being? What do you mean by meditation? এই চারটে কোয়েশ্চেন তার মধ্যে তোমাদের এনি টু অ্যাটেম্প করতে হবে। ওকে, এবার দেখো তোমাদের সেকশন বি পার্টের 3 মার্কসের কোয়েশ্চেন, যেখানে 4 into 3 is equal to 12, সেখানে তোমাদেরকে টোটাল ইমোশনাল ওয়েলবিং থেকে দুটো আর স্পিরিচুয়াল ওয়েলবিং থেকে দুটো, টোটাল চারটে কোয়েশ্চেন করতে হবে 3 মার্কসে। সেই জন্য এখানে 12 নম্বর টোটাল। এই চারটে কোয়েশ্চেন স্পিরিচুয়াল ওয়েলবিং থেকে কিরকম আসতে পারে দেখো। হাউ ক্যান ইউ ফরগিভ আদার্স? তুমি কিভাবে মানুষজনকে ফরগিভ করতে পারো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মোরালিটি? মোরালিটি মানে কি? হোয়াট ইজ সেন্স অফ বিলঙ্গিংনেস? হাউ ক্যান ইউ ডেভেলপ সেলফ অ্যাওয়ারনেস? এই চারটে কোয়েশ্চেন ফ্রম স্পিরিচুয়াল ওয়েলবিং, ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট এনি 2 out of 4। সেরকম ভাবে সেকেন্ড পার্টটা তোমার ইমোশনাল ওয়েলবিং থেকে আসবে। হোয়াট ইজ রেজিলিয়েন্স? How is EQ different from IQ? This is a very important question. এবার তোমরা একটুখানি ভাবছো যে যে কোয়েশ্চেনস গুলোর এক্সাম্পল দিয়েছি, এই কোয়েশ্চেনটা ওই কোয়েশ্চেনে ছিল না কেন? অবভিয়াসলি আমি যতটা পেরেছি ভ্যারিয়েশনস দেওয়ার চেষ্টা করেছি। এইটাই নয় যে তোমরা এই ভিডিওটা দেখছো তার সঙ্গে আমার যে থিওরি ক্লাসেস আছে, ভিডিও ক্লাসেস যেটা ইমোশনাল ওয়েলবিং সম্পর্কে আমি পড়িয়েছি, সেখানেও কিন্তু চ্যাপ্টার বোঝানোর শেষে কিন্তু আমি কোয়েশ্চেনস ডিসকাস করেছি। ঠিক আছে, তো প্রত্যেকটা ভিডিওর এন্ডে কিন্তু কোয়েশ্চেন ডিসকাশন আছে, সেগুলোও কিন্তু দেখবে আর কি। সেই জন্য আমি চেষ্টা করেছি যে যতটা রিপিটেশন এড়ানো যায়, বিকজ কোয়েশ্চেনের যত ভ্যারাইটিস তোমরা পড়বে ততটাই তোমরা ভালো করে শিখতে পারবে। ওকে, what are the role of neurotransmitters in affecting our emotional well-being? Emotional well-being ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসছে। দেখো, একটা কোয়েশ্চেন দিয়েছিলাম যে হ্যাপি হরমোনস গুলোকে বলো, ওগুলোই তো অ্যাকচুয়ালি ইমোশনাল ওয়েলবিং কে আমাদের এফেক্ট করে, তাই তো? তো এইভাবে কোশ্চেন আসতে পারে যে হ্যাপি হরমোনস গুলো কি ছিল? ডোপামাইন, সেরোটোনিন, অক্সিটোসিন, এগুলো কি ছিল? এগুলো তো নিউরোট্রান্সমিটার ছিল। তো সেই কোশ্চেনটাই কিন্তু একটু ইলাবোরেটলি তোমাদের এইভাবে ঘুরিয়ে আসতে পারে। হোয়াট ডু মিন বাই মাইন্ডফুলনেস? মাইন্ডফুলনেস মানে কি? এই চারটে কোশ্চেনের মধ্যে তোমাদের সেকশন বি থেকে ইমোশনাল পার্টে চারটের মধ্যে দুটো। ওকে, চলো এবার সেকশন সি চলে আসছি। আগেই বলেছি সেকশন সি, যেখানে ইমোশনাল ওয়েলবিং থেকে একটা, স্পিরিচুয়াল ওয়েলবিং থেকে একটা, টোটাল দুটো কোশ্চেন। সেই জন্য 24 is equal to 8 মার্কসের তোমাদের 4 মার্কসের কোশ্চেন যেটা করতে হবে। টোটাল চারটে কোয়েশ্চেন থাকবে, দুটো স্পিরিচুয়াল থেকে থাকবে, দুটো ইমোশনাল থেকে থাকবে। এরকম কোয়েশ্চেন স্পিরিচুয়াল ওয়েলবিং থেকে আসতে পারে। দেখো, হোয়াট আর দ্য ইন্ডিকেটরস অফ স্পিরিচুয়াল ওয়েলবিং, অথবা হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন বিং রিলিজিয়াস এন্ড বিং স্পিরিচুয়াল? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে রিলিজিয়াস আর স্পিরিচুয়ালের মধ্যে কি ডিফারেন্স, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে। হোয়াট, এবার ইমোশনাল ওয়েলবিং এ আসছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্প্যাথি এন্ড এমপ্যাথি? সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে key differences. খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। What are the 5 elements of emotional intelligence? 5 elements আমি ওখানে বলেছিলাম ড্যানিয়েল গোলেম্যান
ওইভাবে আমি বলেছিলাম ইমোশনাল 5 ফ্যাক্টরস, এখানে কিন্তু নামটা দেয় না, সেই জন্য তোমরা 5 এলিমেন্টস তো ডিসকাস করবেই, ডিসক্রাইব করবেই, বর্ণনা করবে, কিন্তু নামটা প্লিজ দিতে ভুলো না, কেন কি ড্যানিয়েল গুলেম্যান কিন্তু 5 এলিমেন্টস অফ ইমোশনাল ইন্টেলিজেন্স বলেছিলেন, তো সেটা একটুখানি মনে করে রাখো। আচ্ছা চলো এবার সেকশন ডি তে আমি যাই। আচ্ছা লাস্ট পার্ট যেটা 6 মার্কস এর কোশ্চেন, 6 মার্কস এর টোটাল তোমাদেরকে দুটো কোশ্চেন করতে হবে। একটা তোমাদের স্পিরিচুয়াল প্ল্যানিং থেকে ঠিক সেম অ্যাজ যেরকম সেকশন সি তে ছিল 4 মার্কস এর, আর একটা তোমাদের ইমোশনাল ওয়েলবিং থেকে, কিন্তু ডাবল চয়েস, মানে হচ্ছে দুটোর মধ্যে তোমাদের একটা করতে হবে, আর ইমোশনাল ওয়েলবিং ও তাই। তো এরকম কোশ্চেন আসতে পারে। দেখো স্পিরিচুয়াল ওয়েলবিং এর ক্ষেত্রে discuss the behaviors associated with spiritual well-being, কিংবা how can you nurture your spiritual well-being, it's a very easy and important question. সেরকম ভাবে ইমোশনাল ওয়েলবিং এর এরকম কোশ্চেন আসতে পারে 6 মার্কস এর। ডিসকাস ব্রিফলি the psychological factors affecting emotional well-being, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে নেগেটিভ এবং পজিটিভ দুটোই কিন্তু তোমরা উল্লেখ করবে। what are the technique used to improve our emotional well-being, কি কি টেকনিক্স, কি কি পদ্ধতিতে আমরা ইমোশনাল ওয়েলবিংটাকে এনহান্স করতে পারি। তো দিস ওয়াজ আ মডেল কোশ্চেন, এবং এইভাবেই তোমাদের আসবে। টোটাল টাইম 2 আওয়ার্স, মার্কস 40। তো তোমরা ওইভাবেই কিন্তু ভাগ করে নেবে যে কিভাবে তোমরা 2 মার্কস এর মধ্যে টোটাল 10টা কোশ্চেন করবে। টোটাল মিলিয়ে স্পিরিচুয়াল এবং ইমোশনাল মিলিয়ে প্রত্যেকটা ভ্যারিয়েশনস মিলিয়ে, মানে 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস এন্ড 6 মার্কস মিলিয়ে কিন্তু তোমাদের টোটাল 10 কোশ্চেনস অ্যাটেম্প করতে হবে। ওকে ওকে চলো এবার ঝটপট আমি প্রজেক্টটা বলে দিই। আমার ভিডিও ক্লাসে ইমোশনাল ওয়েলবিং যখন আমি পড়াচ্ছিলাম তখনও আমি প্রজেক্ট ডিসকাস করেছি, এখনো আমি প্রজেক্টটা ডিসকাস করছি, কিন্তু একটু অন্যরকম ভাবে আর কি। এই অ্যাডোলেসেন্সের যে স্ট্রেস, ম্যানেজিং স্ট্রেসের যে নানা রকম টেকনিক, সেটা অনেক রকম টেকনিক্স হতে পারে। আগের যে থিওরি ক্লাসগুলো আমি করিয়েছি সেগুলোতে আমি এক রকমের টেকনিক আমি ব্যবহার করেছিলাম, এটাতে আমি আরেক রকমের ফরম্যাট আমি ইউজ করছি। তোমরা নিজেদের মতন আইডিয়া করে যেটা তোমাদের ভালো লাগবে, কিংবা তোমাদের সাবজেক্ট টিচার যেরকম ভাবে তোমাদের আইডিয়া দেবে, তোমরা ইচ্ছা মতন সেটাই নিতে পারো। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা প্রজেক্টের করার জন্য নানা রকম ভাবে করা যায়, কিন্তু নিয়মটা তোমাদের এরকম ভাবে ফলো করতে হবে। A4 সাইজ পেপার চ্যানেল ফাইলে তোমরা করবে, not less than 8 pages, not more than 12 pages। প্রত্যেকটা পাতা লেখার সময় ডান দিকে লিখবে কোনো ছবি আঁকার জন্য কিংবা কোনো চার্ট ড্রয়িং এর জন্য বাঁ দিকটা ইউজ করবে, কিন্তু যদি 12 পাতার মধ্যেই তোমাদের চারটাও হয়ে যায় তাহলে সেটা ডান দিকের পাতা দিয়ে করবে, ঠিক আছে। আর একটা আউটলাইন টেনেও মোটামুটি তোমাদের 1 ইঞ্চ গ্যাপ রেখে চারিদিকে বর্ডার টেনে তবেই খুব ভালো করে করবে। আর এটা মনে রেখো যে 40 মার্কস থিওরি প্লাস 40 মার্কস থিওরি আর 20 মার্কস তোমাদের প্রজেক্টে, সেই জন্য একটু নিটনেস মেনটেন করে কিন্তু প্রজেক্টটা করো। আর আরেকটা বেসিক ইম্পর্টেন্ট জিনিস হয়তো তোমাদের ক্লাস ম্যাম বলেছেন, সাবজেক্ট টিচার, সেটা হচ্ছে যে প্রজেক্টটা করার সময় কিন্তু ডোন্ট ইউজ রেড পেন, ওকে। লাল কালিটা বাদ দিয়ে তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। ওকে চলো এবার রাইটিং আ প্রজেক্টের মধ্যে কি ফরম্যাট ইউজ করতে হবে সেটা একটু বলে দিই। ফার্স্ট পেজে তোমরা নিজেদের ডিটেইল লিখবে, মানে তোমাদের নাম, কোন স্কুলে পড়ছো সেটা, ক্লাস কোনটা। সেকেন্ড পেজে তোমরা টপিক অফ দ্য প্রজেক্ট লিখবে, ট্রাই টু রাইট আ টপিক ইন আ কোয়েশ্চেন ফর্ম, ওকে। আচ্ছা থার্ড পেজে তোমরা অ্যাকনলেজমেন্ট লিখবে, মানে হচ্ছে তুমি তোমার ম্যামকে থ্যাঙ্ক জানাচ্ছ, তোমার ফ্যামিলি মেম্বারসদের থ্যাংক ইউ জানাচ্ছ, তো কৃতজ্ঞতা স্বীকার, সেটা থার্ড পেজে। একটা টাইমে এটা ছিল যে আমরা অ্যাকনলেজমেন্টটা লাস্টে লিখতাম, কিন্তু এখন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, তো এই প্যাটার্নটা ফলো করো তোমরা সবাই, ঠিক আছে। ফোর্থ পেজে তোমরা কন্টেন্টস লিখবে, কন্টেন্টস মানে বেসিক্যালি ইন্ডেক্স, মানে কোন পাতাতে কি তোমরা লিখেছো আর কি, সিরিয়াল নাম্বার দিয়ে সেটা লিখবে। ফিফথ পেজে তোমরা এই টপিকের ইন্ট্রোডাকশনটা দেবে। 6 to 8 পেজটা আমি ফ্লেক্সিবল এই জন্য রেখেছি, কারো হয়তো আর একটু বেশি পাতা লাগতে পারে, কারো একটু কম পাতা লাগতে পারে। তো চ্যাপ্টার্স তোমাদের একের বেশি কি একটা চ্যাপ্টার, সেখানেই তোমাদের চ্যাপ্টার্স গুলোকে 6 to 8 পেজে ফোকাস করতে হবে। 9th পেজে তোমরা কনক্লুশন লিখছো, এবং সর্বশেষে সবচেয়ে শেষ পেজটাতে তোমরা কিন্তু কোথা থেকে তোমরা ইনফরমেশনস গুলো নিয়েছো, কোন বই ঘেটে নিয়েছো, কোন ওয়েবসাইট ঘেটে নিয়েছো, ওই ইনফরমেশনটা দেবে, সেটাই হচ্ছে বিবলিওগ্রাফি। ওকে চলো ইন্ট্রোডাকশনটা এবার দেখো। অ্যাডোলেসেন্ট স্ট্রেস কি, বেসিক্যালি এখানে হচ্ছে অ্যাডোলেসেন্ট স্ট্রেস ইজ ইউনিক বিকজ ইট occurs while the brain is undergoing a massive change
অ্যামিগডালা মানে অ্যামিগডালা হচ্ছে ব্রেনের ইমোশনাল সেন্টার। সেটা কিন্তু ওই সময় মানে আমাদের অ্যাডোলেসেন্সের সময় মানে তোমরা অ্যাডোলেসেন্স তোমাদের সময় কিন্তু অ্যামিগডালা ফুললি ডেভেলপ হয়ে যায়, যেটা কিনা ইমোশনাল সেন্টার। কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্স এরিয়া যেটা রেসপন্সিবল ফর লজিক্যাল প্ল্যানিং, হ্যাঁ, সেইটা কিন্তু তখনও ডেভেলপ হয় না, সেটা ডেভেলপ হতে হতে কিন্তু মিড-20s হয়ে যায়। এবং এই জন্যই কিন্তু অনেক সময় তোমরা যখন অনেক আবেগপ্রবণ হয়ে যাও তখন কিন্তু তোমাদের যারা তোমার থেকে বড়, তোমার মা বাবা বয়োজ্যেষ্ঠ যারা, তারা কিন্তু বলে যে বুদ্ধি দিয়ে বিচার করছিস না, তুই কিন্তু বড্ড আবেগপ্রবণ হয়ে যাচ্ছিস। আমাদের কিন্তু এই এবার থেকে বলো যে এই আবেগপ্রবণ হওয়াটা কিন্তু বায়োলজিক্যাল কিছু করার নেই আর কি। কেন আমার অ্যামিগডালাটা ডেভেলপ হলেও কিন্তু আমার প্রিফ্রন্টাল কর্টেক্স কিন্তু ডেভেলপ হয়নি। তো দিস ইজ দেয়ার ইজ আ লজিক বিহাইন্ড দিস ইররেশনাল বিং ইমোশনাল, টু মাচ বিং ইমোশনাল। ওকে, লোকে মানুষেরা বলে না তোমাদের থেকে বড় যে তুমি বড্ড বেশি ইররেশনাল হচ্ছ, বুদ্ধি দিয়ে চিন্তা করছো না, বড্ড আবেগপ্রবণ হয়ে যাচ্ছ, too much emotional. So there is a reason, a valid reason behind it. Okay, chalo. This creates an emotional gap. ঠিক যে কথাটা আমি এখন বললাম, when stress feel more intense and harder to talk it out. যে প্রবলেমটা তোমরা ফেস করো বেসিক্যালি, আমার মনে হয় ইচ এন্ড এভরি অ্যাডোলেসেন্স কোনো না কোনো সময় এই ডিস্ট্রেসের মধ্যে দিয়ে তোমরা গেছো কিংবা যাচ্ছ। To manage this effectively, it helps to use multi-layer approach. এবার এটাকে তো আমাকে ম্যানেজ করতে হবে, এরকম ভাবে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হলে তো আমাদের চলবে না, আমাদের অনেক কিছু সঙ্গে তো লড়তে হয় পরিবেশের সঙ্গে। তো এবার কি করে ডিল করবে, এটাই তো আমাদের টপিক, যে আমরা এই স্ট্রেসটাকে, অ্যাডোলেসেন্স স্ট্রেসটাকে কিভাবে ম্যানেজ করবো, কি কি টেকনিকের মাধ্যমে ম্যানেজ করবো, রাইট? তো এবার চলো আমরা টেকনিকগুলো একটু দেখে নিই। প্রথমেই হচ্ছে আমাদের ইমিডিয়েট রিলিফ, ফিজিক্যালি আমরা কি কি করতে পারি সেটা হচ্ছে প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, যেটা পিএমআর বলে। এখানে হচ্ছে আমি আমার মাসেলস গুলোকে একটু টেন্স করছি, মানে ফোকাস করছি, মনে করো আমার পায়ের পাতাটাকে আমি ফোকাস করছি, আমার হাঁটুটাকে ফোকাস করছি, করতে 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 আমি মুখ পর্যন্ত আমরা ইচ এন্ড এভরি এরিয়াকে আমি একটু করে ফোকাস করে আমি ওটাকে খুব উত্তেজিত করে আমি ওটাকে ঠান্ডা করছি, রিল্যাক্স করছি, ঠিক আছে? Tense each muscle through feet, cups, thighs, stomach, hands, shoulders for 5 seconds and release instantly. ঠিক আছে, টেন্স করে আবার করে ওটাকে কাম ডাউন করছি। কাম ডাউন মানে কি? টেন্স করা মানে তুমি ইমাজিন করতে পারো যে প্রচন্ড ভাবে ব্যথা হচ্ছে, এরকম ভাবে টেন্স করতে পারো। আর রিল্যাক্স করতে পারো, মনে করো প্রচন্ড ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি বরফের মতন অনুভব করছি এখানটা। তাহলে একটু এটা একদিনে হওয়ার কথা নাই, একটু যদি টাইম দাও, শান্ত একটা পরিবেশে একটু ট্রাই করতে করতে পেরে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কোল্ড ওয়াটার রিসেটটা হচ্ছে তুমি যদি ঠান্ডা জল মুখের মধ্যে স্প্ল্যাশ করো তাহলে কিন্তু কি হবে, ন্যাচারালি স্লোস দ্য হার্ট রেট এন্ড ফোর্সেস দ্য ব্রেন টু শিফট ফোকাস। মানে তোমার যে উত্তেজনা ছিল, যে এখানে ফোকাসটা হওয়ার কথা নয়, সেখান থেকে কিন্তু তোমার ব্রেনটা ফোকাসটা শিফট করে দেবে, ঠিক আছে? বক্স ব্রিদিং, বক্স ব্রিদিংটা খুব সুন্দর। বক্স ব্রিদিং এই জন্য নাম, বক্সের মতন, মানে 4 সেকেন্ডস ধরে তুমি নিচ্ছ, 4 সেকেন্ডস ধরে তুমি ওটাকে ধরে রাখছো, আবার 4 সেকেন্ডসে তুমি ওটা পুরো রিলিজ করছো, এবং তারপরে আবার রিলিজ করার পরে থেমে আছো 4 সেকেন্ড, আবার করে তুমি নিঃশ্বাসটা 4 সেকেন্ডসে নিচ্ছ। তো 4 4 4 4 বক্স ব্রিদিং। এবং এটা কি হেল্প করে বলতো আমাদেরকে? দিস রেগুলেটস দ্য কার্বন ডাইঅক্সাইড লেভেলস ইন ব্লাড, কামিং দ্য ফাইট এন্ড ফ্লাইট রেসপন্স। মানে আমাদের যে ফ্লাইট এন্ড ফাইট রেসপন্স, কোন একটা সিচুয়েশন এর প্রতি আমি যখন রিঅ্যাক্ট করছি, অনেক সময় আমি ওটাকে লড়ে ফেস করছি, আর না হলে আমি ওখান থেকে পালিয়ে যাচ্ছি, ফ্লাইট হচ্ছে। তো অনেক সময় আমাদের এই অটোনমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক পার্ট এরকম ভাবে কাজ করে। তো এই জিনিসটাকে একটুখানি স্লো ডাউন করে কাম ডাউন করে দেয়, ঠিক আছে? আচ্ছা, কগনিটিভ প্রসেস, কগনিটিভ জ্ঞানমূলক প্রসেস অলরেডি তোমরা পড়েছো আর কি। তো কগনিটিভ প্রসেস কি করে বলতো? স্ট্রেস ইজ অফেন ফিউলড বাই কগনিটিভ ডিস্টরশনস। কগনিটিভ ডিস্টরশন থেকে কিন্তু অনেক আমাদের স্ট্রেস হয়। এবার কগনিটিভ ডিস্টরশনটা কি, মানে যা সত্য নয় সেটাকে আমি সত্য মনে করছি, ঠিক আছে? যেটা আরন্ট নেসেসারিলি ট্রু বাট ফিল রিয়েল, মানে সত্যির মতন মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট রিয়েল। ওখানটা থেকেই কিন্তু আমাদের এই ডিস্টরশনস গুলো হয়। এবার কি কি স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করতে পারি এই ডিস্টরশনটাকে কাটানোর জন্য? কেমন? প্রথমেই হচ্ছে দেখো 3C এই জন্য আমি বলেছি, তোমাদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে? প্রথমেই হচ্ছে চেক হোয়াট আই এম থিংকিং, মানে এই যে আমার ডিস্টরশনস গুলো হচ্ছে, আমি বলছি না যে যেটাকে আমার সত্যি নয় সেটাকে আমি মনে করছি সত্যি। তো এবার আমি নিজেকেই চেক করছি যে অ্যাকচুয়ালি আমার চিন্তাটা কি হচ্ছে।
সেকেন্ডলি হচ্ছে কালেক্ট, মানে আমি যে চিন্তাটা করছি তার পিছনে তো কোনো তথ্য সাপোর্ট করার দরকার, রাইট? যে এই তথ্যটা তাকে সাপোর্ট করছে, আমার চিন্তাটা সঠিক কি বেঠিক। তো আমি এবার রিজনস খুঁজছি যে আমার যে চিন্তাটা হচ্ছে সেটার এগেনস্টে আমি রিজন খুঁজে পাচ্ছি, মানে ওটার বিপরীতে গিয়ে কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি যে তখন আমি বুঝবো যে আমার সেই চিন্তাটা ঠিক নয়, কিংবা সেই চিন্তাটা কি ঠিক, মানে তাকে সাপোর্ট করার জন্য কি আমি এভিডেন্সেস পাচ্ছি, ওটাকে একটুখানি আমি চেক করছি। চ্যালেঞ্জ হচ্ছে, এবার মনে করো যে আমার এই থট প্রসেসটা ঠিক নয়, তাহলে আমি ব্যালেন্স থটটা কি হতে পারে, মানে অল্টারনেটিভ থট কি হতে পারে যেটা নাকি আমাকে ব্যালেন্স চিন্তাধারার মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো লাইফস্টাইল এন্ড বায়োলজিক্যাল ফাউন্ডেশন। বেসিক্যালি আমরা লাইফস্টাইলটা, জীবন যে শৈলী, জীবনের পদ্ধতি, কিভাবে কিছু কিছু স্মল স্মল হ্যাবিটস যদি আমরা চেঞ্জ করি, আমরা খুব সুন্দর করে কিন্তু স্ট্রেস গুলো কমিয়ে নিতে পারবো। বাট টেকনিক্স দেখো, সবার প্রথমে স্লিপ কিলার। আমরা প্রত্যেকেই জানি যে এটা একটা কথাই আছে, স্লিপ ইজ দ্য বেস্ট মেডিসিন। ওকে, মানে ঘুমের থেকে ভালো কিউর কিংবা মেডিসিন হয় না। এবং প্রপার অনেক সময় যেটা তোমাদের বেসিক প্রবলেমটা এখন মোস্ট অফ অ্যাডolescents হাতের মধ্যে গ্যাজেট চলে এসছে, রাতে ঘুম বাদ দিয়ে তোমরা স্ক্রলিং করে যাচ্ছ সোশ্যাল মিডিয়াতে। তো দিস ইজ আ ভেরি ব্যাড এফেক্ট। এবং স্লিপ ডিপ্রাইভেশন হলে কি হয় বলতো, ব্রেনের যে ইমোশনাল সেন্টার্স গুলো সেগুলো মোর রিঅ্যাক্টিভ হয়ে যায়। মানে তোমার যেখানে লজিক্যালি চিন্তা করার কিছুটা হলেও কথা, সেইখানটা কিন্তু তুমি একদমই করতে পারছো না, কারণ তোমার ব্রেনের ইমোশনাল সেন্টারটাই তো খুব উত্তেজিত হয়ে যাচ্ছে। যেখানটা তোমার উত্তেজনা দেখানোর কোনো সিচুয়েশনই নেই, সেখানটা তুমি মানে রাগের কথাই নয়, বেসিক্যালি তুমি রাগ দেখিয়ে যাচ্ছ, তুমি ধৈর্য হারিয়ে ফেলছো। এই প্রবলেম কিন্তু হয় এবং তোমরা রিয়েলাইজ করবে এটা কিন্তু ঘটে তোমাদের সামনে। ওকে, আচ্ছা, ডিজিটাল বাউন্ডারিজ এইমাত্র বললাম, তার রিজনটা হচ্ছে ব্লু লাইট কিপস আওয়ার ব্রেন টেন্স। এই যে মোর রিঅ্যাক্টিভ, কিসের জন্য? ব্লু লাইটটা কোথায় থাকে? গ্যাজেটেই তো থাকে, ল্যাপটপে থাকে, মোবাইলে থাকে, ঠিক আছে? আচ্ছা, মুভমেন্ট থেরাপি হেলদি মাইন্ড আর হেলদি বডির খুব সুন্দর একটা সম্পর্ক আছে। এবং কিছু না হলেও আমার কিছু কিছু এক্সারসাইজ, একটু হাঁটাচলা, যারা একদম বসে বসে একদম অলস সময় কাটায় তাদের জন্য স্পেশালি এই বলাটা আমার, যে আমাদের কিন্তু কিছু এক্সারসাইজের মধ্যে থাকলে কর্টিসল লেভেলটা কিন্তু কন্ট্রোলড হয়। এবং হোয়াট ইজ কর্টিসল? কর্টিসল ইজ দা স্ট্রেস হরমোন, ঠিক আছে? সেটাকে আমরা দেখবে অনেক সময় তোমরা নিজেরাই এক্সপেরিমেন্ট করে দেখবে। এবং আমি নিউরোট্রান্সমিটার ওই হ্যাপি হরমোনস পড়াতেও বলেছিলাম যে তোমরা যদি খুব সুন্দর এক্সারসাইজ করো, ঘাম ছড়ানোর মধ্যেই কিন্তু একটা অদ্ভুত প্লেজার ফিলিং হবে। Actually, you will feel happy after a workout. It is true. আচ্ছা, চলো এবার সোশ্যাল আর ইন্টারপার্সোনাল টেকনিকে আই স্টেটমেন্টটা ইউজ করা। আমরা অ্যাসার্টিভনেস করানোর সময় বলেছিলাম যে আমি বলাটা রাদার দ্যান তুমি। তুমিটা কি হয়, তুমি অন্যের উপর ব্লেম করে দিচ্ছ। যখন তুমি ইউ ডিড দ্যাট থিং, তুমি এটা তুমি ওটা করছো, তখন তুমি অন্যের উপরে পুরো ডিফেন্সিভ ওয়েতে তুমি ফোকাস করে তার উপরে ব্লেমটা করছো। আমার এটা ভালো লাগে না, আমার এটা পছন্দ নয়। যখন তুমি তোমার দিকে শিফট করছো, তখন তুমি দায়িত্বটা কিন্তু পুরো তোমার উপরে নিচ্ছ, তাই না? তো ইউজ অফ আই, মানে আই ফিল, আই নিড প্রিভেন্টস ডিফেন্সিভ আর্গুমেন্টস এন্ড ক্রিয়েট মোর স্ট্রেস। মানে অন্যের উপর দোষারোপ করে ডিফেন্সিভ আর্গুমেন্ট, যখনই তুমি সেই আর্গুমেন্টের দিকে চলে যাচ্ছ, তখনই কিন্তু তোমার রিলেশনশিপটা, সোশ্যাল যে রিলেশনশিপটা মানুষের সঙ্গে, সেটা কিন্তু সম্পর্কটা কিন্তু কিছুটা হলেও চিকিৎসা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, গিভিং ব্যাক অল্ট্রুইজম, আমরা বলি টেকনিক্যাল টার্ম। অল্ট্রুইজম কথাটার বেসিক মানে হচ্ছে নিঃস্বার্থে কারোর জন্য করা। এবং যখনই তুমি এই হেল্পফুল নেচারটা তোমার মধ্যে আনতে পারবে, তুমি দেখবে তোমার সেই হিসেব নিকেশের বাইরে তুমি কিছুটা চলে যাচ্ছ, সেখানে কিন্তু সবসময় তোমার মন খারাপটাও কিন্তু চলে যাবে। যখন তুমি হিসেব করছো যে আমি এতটা দিলাম, আমি কি পেলাম, যখন তুমি এই ক্যালকুলেশনের মধ্যে চলে আসবে, তখন কিন্তু তুমি অ্যাকচুয়ালি বেসিক্যালি স্যাডনেস এর মধ্যে চলে আসবে। তুমি যদি নিঃস্বার্থে বিনা রিটার্নে যদি তুমি কাউকে হেল্প করো, তখন কিন্তু তুমি হেল্প করেই প্রচন্ড হ্যাপি ফিল করবে, ঠিক আছে? আমি কি পেলাম সেই দিকে তোমার ফোকাসটা কিন্তু থাকবে না। ডিজিটাল ডিটক্স, সোশ্যালি এটাও হচ্ছে যে ডিজিটাল এনভায়রনমেন্ট শুড বি রিডিউসড। এই যে
বেসিক্যালি যে আমরা মোবাইল ঘেটে আমরা কি করছি, আমরা তো সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছি, খুব আনরিয়েল একটা এনভায়রনমেন্টে চলে যাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে ফিল্টার ফিল্টার করা ছবি, সেখানে সবাই হাসছে, প্রত্যেকটা নতুন জামা কাপড় পরে ছবি, তোমরা প্রচন্ড ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছ, ভাবছো ওই বলটা কতটাই না সুন্দর, কিন্তু ইন রিয়ালিটি ওয়ার্ল্ডটা একেবারেই ফেক, মানে সোশ্যাল মিডিয়ার ওয়ার্ল্ডটা একদমই রিয়েল নয়। আমি ভাবছি ওটাকে রিয়েল, এবং তার সঙ্গে আমি নিজেকে তুলনা করছি, এবং তুলনা করে আমি দিনের পর দিন হতাশ হয়ে পড়ছি যে আমার লাইফটা কেন এত দুঃখে ভরা, কিংবা আমার লাইফে কেন এত স্ট্রেস। অ্যাকচুয়ালি যতটা তুমি নিজেকে ডিজিটালি দূরে রাখতে পারবে এই সোশ্যাল মিডিয়া থেকে, ততটাই কিন্তু তোমার সেই কম্পারিজনটা হবে না, এবং কম্পারিজনটা তো তুমি একটা আনরিয়েলিস্টিক এর উপর কিছু করছো, তাই না, যেটা রিয়েল নয়, তার সঙ্গে তুমি তুলনা করছো। বেসিক্যালি তো এটার মধ্যে কোনো সত্য নেই, তো তুমি কেন চিন্তা করতে যাবে? এবং এইখান থেকেই তুমি যদি দূরে থাকো, তুমি কিন্তু অনেকটা রিয়েল মানুষদের সঙ্গে সময় কাটাতে পারবে, ওই সময়টা ওখানে না ব্যয় করে। এবং তুমি যখন রিয়েল মানুষের সঙ্গে কমিউনিকেট করবে, তোমার কিন্তু সত্যি সত্যি সেই আদান প্রদানটা, মানে ইমোশনালি তোমার যদি কোনো সেটব্যাক হয়, তুমি মানুষের সঙ্গে, মানে রিয়েল পিপল আমি বলছি, সেটব্যাক করছে, এবং শেয়ারিং হওয়ার পরে কিন্তু তোমার সত্যি সত্যি খুব ভালো ফিলিং হবে। এবং আজকালকার সময় কি হচ্ছে, আমরা একে অপরের জন্মদিন উইশ করছি ডিজিটালি দেখে, কিন্তু সত্যি সত্যি একটা টাইমে এরকম ছিল, তো আমরা মনে রাখতাম আমার বন্ধু বান্ধবের জন্মদিন, তাই না? তো দ্যাট ইজ আ ভেরি গুড ফিলিং আর কি। এখনো যদি তোমাদেরকে কেউ তোমার জন্মদিনে উইশ করে, এমন একটা পার্সন, এবং সে তোমাকে বলছে যে আমি অন্য কোথাও থেকে জানিনি, কোনো সোশ্যাল মিডিয়া থেকে জানিনি, আমার মনে ছিল তোমার জন্মদিনটা কবে, সেই জন্য আমি উইশ করেছি, সেখানে তোমার তো একটা বেশি রকম ভাবে ভালো লাগা হবে, তাই না? আচ্ছা, চলো এবার দেখো, এতগুলো টেকনিকের মধ্যে তুমি তোমাকে এনহ্যান্স করার চেষ্টা করছো, স্ট্রেসটাকে কমানোর চেষ্টা করছো, যে যে স্ট্রেস তুমি ফেস করছো, তারপরেও যদি তোমার সুরাহা না হয়, মনে করো তুমি প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছো না, কখন আমি বুঝবো যে আমার এক্সটার্নাল হেল্প, কোনো প্রফেশনাল হেল্প কিংবা কোনো থেরাপিস্টের প্রয়োজন হচ্ছে? স্ট্রেস ইজ স্টপিং ফ্রম ইটিং অর স্লিপিং, মানে স্ট্রেস তোমাকে স্টপ করছে, খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে এই স্ট্রেসের জন্য। তখন তোমার মনে হবে যে না, আমার একটু মেডিকেল অ্যাটেনশনের দরকার পড়বে। কিংবা উইথড্রয়িং ফ্রম ফ্রেন্ডস এন্ড হবিস, মানে মানুষের, তোমাদের এই লাইফে যে আজকে আমি তোমাদের কোয়েশ্চেন ডিসকাশন করছি পরীক্ষার জন্য, তোমরা সবাই এই ভিডিওটা দেখছো যাতে পরীক্ষাটা ভালো হয়, সেটাকে আমরা লাইফের পার্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, কিন্তু সেটাই দি পার্ট, দ্য ওনলি পার্ট তো নয়। এর বাইরেও তো তোমার একটা লাইফ আছে, তোমার একটা সামাজিক পরিবেশ আছে, তোমার শখ আহ্লাদ আছে, এবং সব মানুষের কিন্তু এই শখ আহ্লাদের মধ্যে বন্ধু বান্ধব, মানে শেয়ারিং করার জন্য সমবয়সী বন্ধু বান্ধব, কোনো কোথাও একটা দুঃখ কষ্ট হলে অনেক সময় আমরা মা বাবাকে বলতে পারি না, তখন আমাদের একটা কাছের মানুষ, সমবয়সী বাবুর প্রয়োজন হয়, এবং অনেকগুলো বন্ধুরই প্রয়োজন হয়, যেখানে আমরা একটু সময় কাটাতে চাই, একটু দুঃখ একটু আনন্দ ভাগ করা নেয় মানুষ। এবং তার সঙ্গে যেটা দরকার হচ্ছে, মানুষের কিন্তু হবিজ এর প্রয়োজন, মানে একটা নয়, একটার বেশি হবিজ এর প্রয়োজন। মানে আমার এই সারাক্ষণ ধরে পড়াশোনা করতে করতে আমি প্রচন্ড হাঁপিয়ে উঠেছি, আমি অবসর সময়টা কিভাবে কাটাবো, কোনো একটা কনস্ট্রাকটিভ জিনিসের মধ্যে তো কাটাবো, যেটা আমার করতে ভালো লাগে, ছবি আঁকা হোক, নাহলে একটু মিউজিক চালিয়ে নিচে নেওয়াই হতেই পারে, আমার আনন্দ হচ্ছে, ঠিক আছে, এমন একটা আনন্দ যেটা লোককে তো, মানুষকে তো ক্ষতি করছে না। তো এরকম কিছু কিন্তু হবিস থাকা দরকার সবারই। এবং যখন তোমার এই হবিস থেকে কিংবা এই ফ্রেন্ড সার্কেল থেকে তুমি নিজেকে সরিয়ে নিচ্ছ, পুরো উইথড্রল হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার ভাবা উচিত যে না, আমি নিজে পারছি না, কোপ আপ করতে, ট্যাকল করতে পারছি না, আমার কিন্তু এবার হেল্পের প্রয়োজন আছে প্রফেশনালি। ওকে, আচ্ছা, চলো এবার কনক্লুশনে আসি। কনক্লুশনে আমরা কি বলছি, যে দ্য রোল অফ লার্নিং দিস টেকনিক, মানে এই যে আমরা স্ট্রেস মোকাবিলার যে নানা রকম টেকনিক শিখলাম অ্যাডolescence ফেজে, তার মেইন উদ্দেশ্যটা কি? তার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ থেকে প্রোঅ্যাক্টিভ স্টেটে নিজেদেরকে পরিবর্তন করা। রিঅ্যাক্টিভ স্টেট মানে কি হচ্ছে, বিং দ্য ভিকটিম অফ আওয়ার ইমোশনস, মানে আমি ঠিকঠাক করে আমার সিচুয়েশনকে আমি ম্যানেজ করতে পারছি না, আমার ইমোশনস গুলো যেরকম ভাবে প্রদর্শন করা উচিত সেরকম ভাবে আমি করতে পারছি না, আমি প্রচন্ড ভাবে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, ইররেশনাল ইমোশনস এক্সপ্রেস করছি। সেই লেভেল থেকে কিন্তু আমাদের প্রোঅ্যাক্টিভ স্টেটে নিজেদেরকে নিয়ে আসা, যেখানে আমরা কিন্তু আমাদের যে ইমোশনস গুলো, আমাদের যে এনার্জি গুলোকে আমি যথাযথভাবে নিয়ন্ত্রণ করছি, ম্যানেজ করছি। এখানে প্রথমেই যেটা বলেছিলাম, প্রিফ্রন্টাল কর্টেক্স আর অ্যামিগডালার খেলাটা, এখানটা হচ্ছে যে যতক্ষণে তোমার এই প্রিফ্রন্টাল কর্টেক্স ডেভেলপ হচ্ছে, মিড 20s এ ডেভেলপ হয়, কমপ্লিট হয়, সেটা আমি বলেছিলাম, ততক্ষণের মধ্যে
তোমার তো একটা ইমোশনাল ইমব্যালেন্স বায়োলজিক্যালি হচ্ছে। তো সেই ইমব্যালেন্সটাকে মিনিমাইজ করার জন্য যতক্ষণ না পুরোপুরি প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের ডেভেলপ হচ্ছে, ততক্ষণ এই হ্যাবিটস এর মাধ্যমে আমরা কি করছি, আমাদের একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ হচ্ছে ইন দা প্রসেস অফ ট্রানজিশন টু অ্যাডাল্টহুড। মানে আমাদের যে অ্যাডোলেসেন্স থেকে অ্যাডাল্টহুডের যে জার্নিটা, সেটা যতক্ষণে না এইটার ফুল ডেভেলপমেন্ট হচ্ছে, ততক্ষণে যে আমাদের ইমোশনালি আমাদের মধ্যে যে ইমব্যালেন্স হচ্ছে, সেইটাকে কিন্তু আমরা মিনিমাইজ, কমানো, এই সবটাই করতে পারবো এই সব পদ্ধতি দিয়ে, এবং প্রচন্ড ব্যালেন্স একটা লাইফ লিড করতে পারবো। তো চলো, আজকে এইটুকুনি ছিল, এবং খুব সুন্দর করে পড়াশোনা করো, পরীক্ষা দিও, এবং শুধু পড়াশোনা পরীক্ষাটাই নয়, বাইরে অনেকটা জীবন আছে। খুব সুন্দর থেকো, খুশি থেকো। টাটা।